কে এই মিস্টার হাইড? ডক্টর ব্রাউন আততায়ীর আক্রমণে নিহত হয়েছেন এই খবর পেয়েই একজন পুলিশ ইন্সপেক্টর কয়েকজন কনস্টেবল সঙ্গে নিয়ে তার বাড়িতে এসে হাজির হলেন। তিনি এসেই প্রথমে ঘটনাস্থল পরীক্ষা করলেন। তারপর ডক্টর ব্রাউনের মৃতদেহটা ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠাবার ব্যবস্থা করে ডক্টর ব্রাউনের চাকর জর্জকে জেরা করতে শুরু করে দিলেন। ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে জর্জ বললে যে প্রতিদিনের মতো গত রাত্রেও সে ডক্টর ব্রাউনের রাত্রের খাবার দোতলায় দিয়ে আসে। খাওয়া শেষ হলে সে গিয়ে বাসনপত্রগুলো নিয়ে আসে। সেই সময় ডক্টর ব্রাউন তাকে বলেছিলেন যে তিনি রাত্রে কাজ করবেন। রোজ রাত্রেই ডক্টর ব্রাউন কাজ করতেন, সুতরাং রাত্রে কাজ করবেন শুনে তার মনে কোনো সন্দেহই হয়নি। সে যথারীতি নিজের ঘরে এসে শুয়ে পড়ে। এই সময় ইন্সপেক্টর জিজ্ঞেস করেন, তুমি কি দোতলায় শো? আগে না, আমি থাকি নিচের ঘরে। আর রাত্রে যদি কোনো দরকার হতো তাহলে কি ডাক্তার ব্রাউন নিচে এসে তোমাকে ডাকতেন? না, আমার শোবার ঘরে একটা কলিং বেল লাগানো আছে। কোনো দরকার হলে ওই কলিং বেলের সাহায্যেই তিনি আমাকে ডাকতেন। আচ্ছা, কাল রাত্রে কি তিনি তোমাকে কখনো ডেকেছিলেন? হ্যাঁ, ডেকেছিলেন। একবার মাত্র অল্প সময়ের জন্য কলিং বেলটা বেজে ওঠে। তারপর আমি উঠে দোতলায় যাই, কিন্তু দোতলায় ঢোকবার দরজা ভিতর থেকে বন্ধ থাকায় আমি ভেতরে ঢুকতে পারিনি। তুমি কি দরজায় ধাক্কা দিয়ে তাকে ডেকেছিলে? না, কারণ দরজায় ধাক্কা দিলে ডাক্তার ব্রাউন অত্যন্ত বিরক্ত হতেন। তিনি অনেক রাত অবধি জেগে গবেষণা করতেন, কারণ ব্যাঘাত হলে বড্ড চটে যেতেন কিনা। তারপর আমি আবার নিজের ঘরে চলে আসি। আমার মনে হয় যে ডক্টর ব্রাউন হয়তো প্রথমে আমাকে ডাকতে চেয়েছিলেন, কিন্তু পরে কি ভেবে আর দরকার মনে করেননি। আচ্ছা, তারপর কি হলো? তারপর হঠাৎ আমি একটা আর্তনাদ শুনতে পাই। আর্তনাদটা শুনে আমার মনে হয় যে ওটা ডক্টর ব্রাউনের আর্তনাদ। আমি তখন আবার ছুটে যাই ওপরে, কিন্তু সেবারে গিয়েও দেখি দরজা আগের মতোই ভেতর থেকে বন্ধ। তারপর আমি দরজায় ধাক্কা মারতে থাকি, কিন্তু কিছুতেই খুলতে পারি না। দরজাটা খুলতে না পেরে তাড়াতাড়ি নিচে নেমে এসে একখানা ক্রোবার নিয়ে উপরে উঠে যাই। তারপর সেই ক্রোবারের ঘায়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ি। ভিতরে ঢুকে তুমি কি দেখলে? আমি ভিতরে ঢুকেই দেখতে পাই যে জানোয়ারের মতো চেহারার একটা লোক দোতলার বারান্দা দিয়ে সামনের জানলার দিকে ছুটে যাচ্ছে। আমি তখন সেই ক্রোবারটা হাতে নিয়ে তার পিছনে তাড়া করি। তারপর সেই জানোয়ারের মতো চেহারার লোকটা তখন জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমি তার দিকে ছুটে যেতেই সে তাড়াতাড়ি জানলার উপর উঠে বসে। তারপরই সে নিচের দিকে নেমে পড়ে। এরপর আমি যখন জানলার কাছে যাই, যখন দেখি যে সেই লোকটা একগাছা দড়ি ধরে নেমে যাচ্ছে, এই অবস্থায় কি করব বুঝতে না পেরে আমি আমার হাতের ক্রোবারটা তার মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারি। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা তার গায়ে লাগে না। এদিকে সেই লোকটা তখন নিচে নেমে পড়েছে। মাটিতে পা দেবার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করে দেয়। তারপর কি হলো? তারপর আমিও নেমে পড়ি সেই দড়ি ধরে, কিন্তু আমি যখন নিচে নামলাম সেই লোকটা ততক্ষণে পালিয়ে গেছে। অনেক খোঁজ করেও তার আর কোনো সন্ধান আমি পাই না। তারপর তুমি কি করলে? তারপর আমি আবার দোতলায় যাই। ল্যাবরেটরি ঘরে ঢুকে দেখতে পেলাম যে ডক্টর ব্রাউন মেঝের উপর পড়ে আছে। আমি তখন তার কাছে ছুটে যাই। কাছে গিয়েই বুঝতে পারি যে তিনি আর বেঁচে নেই। আমি তখন টেলিফোনে থানায় খবর দিই। জর্জের কাছ থেকে এই পর্যন্ত খবর শুনে ইন্সপেক্টর গম্ভীরভাবে কিছুক্ষণ চিন্তা করলেন। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা, কাল কোনো লোক ডক্টর ব্রাউনের সঙ্গে কি দেখা করতে এসেছিল? হ্যাঁ, এসেছিলেন তো। কে বলতে পারো? পারি। ওই কাল ডক্টর জ্যাকেল নামে এক ভদ্রলোক ওর সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি তার পুরনো ছাত্র। ডাক্তার জেকিল? আচ্ছা, হ্যাঁ,
রসায়ন শাস্ত্রে গবেষণা করে যিনি ডক্টরেট পেয়েছেন তিনি কি? হ্যাঁ স্যার, হ্যাঁ তিনি। আচ্ছা, কখন এসেছিলেন তিনি? দুপুরের একটু পরেই। কতক্ষণ ছিলেন এখানে? প্রায় ঘন্টাখানেক। ঠিক আছে। আচ্ছা, তিনি চলে যাওয়ার পর আর কেউ কি এসেছিল? না, আর কেউ আসেনি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তুমি এখন আসতে পারো। জর্জ চলে যাবার জন্য পা বাড়াতেই ইন্সপেক্টর হঠাৎ কি ভেবে তাকে ডাক দিলেন। জর্জ! হ্যাঁ, কি বলছেন স্যার? এদিকে এসো, একবার এদিকে এসো। হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, সেই লোকটার চেহারাটা তুমি বললে না জানোয়ারের মতন? হ্যাঁ স্যার, সে এক ভয়ানক মূর্তি। মানুষের চেহারা যে অত বিশ্রী হতে পারে তা আমি ভাবতেও পারিনি। লোকটার মুখখানা যেন গরিলার মতো দেখতে। ঠিক আছে, আচ্ছা তুমি যাও। জর্জ চলে গেলে তিনি তার কনস্টেবলদের ডেকে মৃতদেহটা মর্গে পাঠাবার হুকুম দিয়ে ওখান থেকে চলে গেলেন। ওই দিনই বেতারে পুলিশ বিভাগের একটা ঘোষণা সবখানে প্রচারিত হলো। গতকাল রাত্রি 2টোর পরে একটি জানোয়ারের মতো আকৃতির লোক বিখ্যাত বৈজ্ঞানিক ডাক্তার ব্রাউনকে হত্যা করিয়া পলায়ন করিয়াছে। লোকটির মুখের আদল অনেকটা গরিলার মতন। যদি কেহ উক্ত জানোয়ার আকৃতি লোকের সন্ধান পান, তাহা হইলে তিনি যেন অবিলম্বে নিকটস্থ পুলিশ অফিসে সংবাদটা জানান। বেতারে প্রচারিত ঘোষণাটি পরদিন কয়েকখানা বহুল প্রচারিত পত্রিকাতেও প্রকাশিত হয়। বেতারে ও দৈনিক পত্রিকায় ঘোষণাটি প্রচারিত হওয়ার পরে 7-8 জন লোক পুলিশের কাছে এসে জানায় যে তারা সেই গরিলা মুখ লোকটিকে দেখেছে। তাদের মধ্যে একজন আবার বলে যে সে তাকে ডক্টর জেকিলের বাড়ির পিছনের বাগানে ঢুকতে দেখেছে। যে লোকটা পুলিশ অফিসে এই খবর দিয়েছিল, ডক্টর ব্রাউনের হত্যা মামলার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর নিজে তার সঙ্গে দেখা করেন। ইন্সপেক্টরের প্রশ্নের উত্তরে লোকটি বলে যে সে গতকাল রাত্রি প্রায় 2:30টার সময় কোনো বিশেষ কাজে ডক্টর জেকিলের বাড়ির পিছনের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় হঠাৎ দেখতে পায় যে একটা লোক ছুটতে ছুটতে ডক্টর জেকিলের বাড়ির পিছনের বাগানের মধ্যে প্রবেশ করছে। অত রাত্রে কে বাগানে ঢুকছে এটা দেখতে তার খুব কৌতূহল হয়। সে তখন লোকটা কি করে লক্ষ্য করতে থাকে। সেই সময় লোকটা একবার পিছনের দিকে তাকায়। লোকটি ফিরে তাকাতেই রাস্তার আলোতে সে তার মুখ দেখতে পায়। মুখ দেখে সে রীতিমতো ভয় পেয়ে যায়। মুখটি দেখতে অনেকটা গরিলার মতো। ওই রকম সাংঘাতিক চেহারার একটা মূর্তিকে দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ে। লোকটার কাছ থেকে ইন্সপেক্টর ওই সব খবর জেনে নিয়ে থানায় ফিরে আসতেই দেখেন যে মিস্টার এনফিল্ড তাঁর অপেক্ষায় বসে আছেন। মিস্টার এনফিল্ডকে তিনি আগে থেকেই চিনতেন, তাই তাঁকে থানায় বসে থাকতে দেখে তিনি বললেন, আরে কি ব্যাপার মিস্টার এনফিল্ড, আপনি এখানে? হ্যাঁ ইন্সপেক্টর, ডক্টর ব্রাউনের হত্যাকাণ্ডের খবর শুনে আমি এসেছি। আমার মনে হয় হত্যাকারীকে আমি চিনি। সেদিন আটারসনের কাছে প্রায় প্রতিজ্ঞাই করেছিলেন এনফিল্ড যে আর কখনো ওই হাইডের কথা তুলবেন না। কিন্তু ওই বেতার ঘোষণা শুনেই ওই প্রতিজ্ঞা ভঙ্গ করতে হলো তাকে। সোজা আসতে হলো থানায়। হ্যাঁ, হত্যাকারীকে আপনি চেনেন? আরে বলছেন কি মিস্টার এনফিল্ড? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বেতারে আর দৈনিক পত্রিকায় যে গরিলা মুখ লোকটার কথা আপনারা জানতে চেয়েছেন, আমি তাকে চিনি। তার নাম মিস্টার হাই। লোকটির বাড়িও আমি চিনি। ওহ, আপনি যে আমাকে অবাক করলেন মিস্টার এনফিল্ড। কেন কেন বলুন তো? আরে তা নয় তো কি, লন্ডনের মতন শহরে একজন গরিলা মুখ লোক নিশ্চিন্তে আরামে ঘরবাড়ি করে বসবাস করছে, এ কথা কি করে বিশ্বাস করি বলুন তো? সত্যি বিশ্বাসের অযোগ্য এ কথা। আমিও হয়তো বিশ্বাস করতাম না যদি না নিজের চোখে দেখবার সৌভাগ্য হতো আমার। সে কি, কোথায় তার সঙ্গে দেখা হয়েছিল আপনার? আপনি বলবেন কি? ইন্সপেক্টরের প্রশ্নে
মিস্টার এনফিল্ড সেদিনের সেই ঘটনাটির কথা আবার তৃতীয় ব্যক্তির কাছে খুলে বললেন। সব কথা শুনে ইন্সপেক্টর বললেন, আচ্ছা তাহলে চলুন, আর দেরি না করে এক্ষুনি ওই বাড়িতে যাওয়া যাক। মিস্টার হাইডের বাড়িতে এসে তাঁদের কিন্তু বড্ড হতাশ হতে হলো। তাঁরা দেখতে পেলেন যে বাড়ির সদর দরজায় একটা পেল্লায় তালা ঝুলছে। আগেভাগেই খাঁচা থেকে পাখি পালিয়ে গিয়েছে। সোহপল্লীর সেই বাড়িতে গিয়ে মিস্টার হাইডের খোঁজ না পেয়ে ইন্সপেক্টর গেলেন ডক্টর জেকিলের সঙ্গে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারলেন যে ডক্টর জেকিল কারোর সঙ্গে দেখা করেন না। ইন্সপেক্টরও মহা নাছোড়বান্দা। তিনি বললেন যে ডক্টর জেকিলের সঙ্গে তিনি দেখা করবেনই, বিশেষ করে একটা খুনের তদন্তে এসেছেন তিনি। ইন্সপেক্টরের কথায় ডক্টর জেকিলের চাকর পল তখন বাধ্য হয়ে তাকে উপরে যেতে দিলে। দোতলায় উঠে ইন্সপেক্টর দেখলেন যে দোতলার দরজা ভিতর থেকে বন্ধ। তিনি তখন জোরে জোরে দরজায় ধাক্কা দিতে আরম্ভ করলেন। দরজায় ধাক্কা দেবার শব্দে বিরক্ত হয়ে ভিতর থেকে ডক্টর জেকিল বললেন, কে দরজা ধাক্কা দিচ্ছে? আমি পুলিশ ইন্সপেক্টর বার্টলে। একটা খুনের তদন্তের ব্যাপারে আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। ক্ষমা করবেন, এখন আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আপনি হয়তো ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারছেন না মিস্টার জেকিল। আপনি যদি আমার সঙ্গে দেখা না করেন তাহলে বাধ্য হয়ে আপনার নামে ওয়ারেন্ট নিয়ে আসতে হবে আমাকে। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আসছি। প্রায় মিনিট 5 পরে দরজা খুলে ডক্টর জেকিল বললেন, বলুন, কি চান আপনি আমার কাছে? কিছুই চাই না, শুধু কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। কি প্রশ্ন জিজ্ঞেস করতে চান বলুন। কথাগুলো কিন্তু গোপনীয়, মানে আপনার ঘরে গিয়ে বললেই বোধহয় ভালো হয়। ঠিক আছে, আসুন। ডক্টর জেকিলের দোতলার বৈঠকখানায় গিয়ে দুজনে বসলেন। ডক্টর জেকিলই প্রথমে কথা বললেন। তিনি বললেন, আপনি যা জানতে চান একটু তাড়াতাড়ি জেনে নিন। আমি আপনাকে 10 মিনিটের বেশি সময় দিতে পারবো না। আচ্ছা, কাল দুপুরের পর আপনি কি ডক্টর ব্রাউনের সঙ্গে দেখা করেছিলেন? হ্যাঁ। তিনি মারা গেছেন, জানেন সেটা? হোয়াট? ইয়েস। মারা গেছেন? কই, এ খবর তো আমি শুনিনি। আপনি কি খবরের কাগজ পড়েন না নাকি? না, কয়েকদিন যাবৎ খবরের কাগজ পড়বার সময় পাইনি আমি এখন একটা গবেষণার ব্যাপারে এতই ব্যস্ত আছি যে খবরের কাগজ পড়ার সময় আমার নেই। আচ্ছা, মিস্টার হাইড নামে কোনো লোককে কি আপনি চেনেন? মিস্টার হাইড? কি হয়েছে তার? না, কিছু হয়নি। আমি জানতে চাই যে তাকে আপনি চেনেন কি না। না। কিন্তু কাল রাতে 2:30টার সময় তাকে আপনার বাড়িতে ঢুকতে দেখা গেছে। কি বাজে কথা বলছেন? হাইড নামে কোনো লোককে আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, ডক্টর ব্রাউনের সঙ্গে আপনার পরিচয় কতদিনের? অনেক দিনের। তিনি আমার কলেজের প্রফেসর ছিলেন। তার বাড়িতে আপনি কেন গিয়েছিলেন? এমনি, অনেকদিন দেখা হয়নি, তাই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনি কি বিষয় নিয়ে গবেষণা করছেন? আপনার এ প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ও আচ্ছা আচ্ছা, তা বলতে আপত্তি আছে নাকি? নিশ্চয়ই। এই পর্যন্ত বলেই ডক্টর জেকিল হঠাৎ উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আশা করি আর কিছু জিজ্ঞেস করার নেই আপনার। আমার এখন কাজ আছে, আপনি দয়া করে বিদায় হলেই আমি খুশি হব। আপাতত আপনাকে আর কিছু জিজ্ঞাসা করবার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। ডক্টর জেকিলের এই অভদ্র ও অশোভন ব্যবহারে ইন্সপেক্টর মনে মনে অত্যন্ত রেগে গেলেন। তাই এই বলেই তিনি ওখান থেকে উঠে পড়লেন। সেই রবিবারের সান্ধ্য ভ্রমণের পরে উকিল আটারসনের প্রতিক্রিয়াটা কি হয়েছিল এবার তার একটা খোঁজ করে আসা যাক। আটারসন বিয়ে থা করেননি, একা মানুষ। রবিবারের সান্ধ্য ভোজটাই তাঁর জীবনের একদিক থেকে সবচেয়ে মুখরোচক অভিজ্ঞতা ছিল এতকাল। কিন্তু সেদিন বাড়ি ফিরে আসার পর তাঁর কিছুই খেতে ইচ্ছে করছিল না।
সব কিরকম বিস্বাদ ঠেকছিল, কেমন যেন অরুচিকর। রবিবার রাত্রে খেয়ে দিয়ে সাধারণত তিনি চুল্লির ধারে এসে বইপত্র পড়েন। ধর্মপুস্তক, দর্শনের বই বা ওই ধরনেরই কোনো বই পড়তে তার ভালো লাগে সে সময়। শেষটায় যখন কাছের গির্জেয় ঢং ঢং করে 12টার ঘণ্টা বাজে, তিনি গিয়ে শুয়ে পড়েন। সারা সপ্তাহ ওকালতির ঘোর প্যাঁচ ও মানুষের নানা দুষ্কর্মের পরিচয় পাওয়ার পর রবিবার রাত্রে ওই দর্শনের বই পড়ে আবার তিনি মানুষের উপর বিশ্বাস ফিরে পান। কিন্তু সেদিন রাত্রে কোনো খাবারই ভালো করে দাঁতে কাটতে পারলেন না আটারসন, এবং নৈশ ভোজের ছল শেষ হয়ে যেতেই বাতি হাতে নিয়ে ঢুকলেন তাঁর আপিস ঘরে। সেখানে গিয়ে সিন্দুক খুলে তিনি বার করে নিলেন ডক্টর জেকিলের ইষ্টিপত্র, অর্থাৎ উইলটা। কপালে চিন্তার রেখা, দুটো ভুরু কোঁচকানো। উইলটা খুলে তিনি আবারও পড়লেন। ডক্টর জেকিল এই অদ্ভুত উইলটা করে যাওয়ার পর থেকেই তার কথা আর আটারসন ভুলতে পারেননি। উইলের বয়ানটা তাকে সব সময় জ্বালিয়ে মেরেছে। আবারও উইলটা পড়ে তাঁর বিস্বাদ লাগল। এই যে হেনরি জেকিল, MD, DCL, LLT, FRS এর মৃত্যুর পর তাঁর স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি গিয়ে জনৈক এডওয়ার্ড হাইডের হাতে বর্তাবে, তা তাঁর ভালো লাগল না। এবং আরও যে লেখা আছে, জেকিলের আকস্মিক অনুপস্থিতি বা নিরুদ্দেশের পর 3 মাস কেটে গেলেই হাইড সব টাকা কড়ি পেয়ে যাবে, এটা তাঁর আরও খারাপ লাগলো। উকিল হিসেবেই এই রকম কোনো উইলই তিনি সমর্থন করতে পারেন না, বন্ধু হিসেবে তো নয়। অথচ জেকিলের পীড়াপিড়িতেই এই উইলটা সেদিন তাকে করতে হলো। উইল তো নয়, বরং জেকিলের মৃত্যু বান এটা। বারে বারে নিজেকে এই কথাই বলেছেন আটারসন। এতদিন এই হাইট সম্বন্ধে কোনো কথাই তিনি জানতেন না, তাই মনকে কিছুটা প্রবোধ দিয়ে শান্ত করে রেখেছিলেন। কিন্তু এখন এডওয়ার্ড হাইডের অমানসিক নৃশংসতার খবর পেয়ে বড্ড বিচলিত হয়ে পড়লেন তিনি। যেদিন থেকে এই অজ্ঞাত মানুষটির নাম দেখেছেন তিনি, সেই দিন থেকেই তাঁর ভারী খারাপ লেগেছে। এখন তো হাইড কেবল একটা নাম মাত্রই নয়, একটা নৃশংস মানুষ। যেটা এতদিন ছিল নিছক সন্দেহ, এখন সেটাই যেন হঠাৎ দাঁত নখ সমেত তাঁর ঘাড়ে এসে লাফ দিয়ে পড়েছে। ভেবেছিলুম ওটা বুঝি জেকিলের বদ খেয়াল, পাগলামি। উইলটা আবার সিন্ধুকে তুলতে তুলতে আপন মনেই বললেন আটারসন। কিন্তু এখন দেখছি এটা একটা বিষম কেলেঙ্কারি। তার মনে হলো হাইড বুঝি জেকিলকে ভয় দেখিয়েই উইলটা করিয়েছে। রিচার্ড এনফিল্ড সম্ভবত ভুল বলেননি। ব্ল্যাকমেল করাই হয়তো হাইডের পেশা। এসব 7-5 ভাবতে ভাবতে বাতি নিবিয়ে আটারসন গায়ে একটা ওভারকোট চাপিয়ে ক্যাভেন্ডিশ স্কোয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ক্যাভেন্ডিশ স্কোয়ারে থাকেন তাঁর বন্ধু ডক্টর লেজিয়ন, মস্ত চিকিৎসক। কেউ যদি আসল ব্যাপারটা জানে তাহলে সেটা নিশ্চয়ই লেজিয়ন, মনে মনে ভাবলেন আটারসন। গম্ভীর বাটলারটি আটারসনকে অনেক দিন থেকেই চেনে, তাই এত রাতে তাঁকে দেখে সে মোটেই অবাক হলো না, বরং চটপট তাঁকে লেজিয়নের খাবার ঘরেই নিয়ে এলো। লেজিয়ন তখন সদ্য তাঁর নৈশভোজ শেষ করে কফির পেয়ালায় চুমুক দিয়েছেন। লেজিয়ন মানুষটি ভারী হাসি খুশি, দয়ালু তাঁর হৃদয়, স্বাস্থ্যবান, মুখটা টকটকে লাল, মাথার চুল অল্প বয়সেই সাদা হয়ে গেছে। আটারসনকে দেখেই লেজিয়ন চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠলেন। 2 হাতে তাঁর হাত জড়িয়ে বললেন, আরে আটারসন যে, কি ব্যাপার, হঠাৎ পথ ভুল করে? লেজিয়নের সবটাতেই চিরকাল বাড়াবাড়ি আর উচ্ছ্বাস।
সেজন্য তার ভাবভঙ্গি অনেক সময় ভারী নাটকীয় ঠেকে, কিন্তু আসলে মানুষটা ভারী সাদামাটা। মুখে এক মনে আর এক, এটা নেই। উচ্ছ্বাস করাটাই তার স্বভাব। আটারসনকে দেখে সত্যিই ভারী খুশি হয়েছিলেন তিনি। আটারসন তাঁর ছেলেবেলার বন্ধু। শুধু স্কুলেই নয়, কলেজেও দুজনে একই সঙ্গে পড়াশোনা করেছেন। দুজনেরই দুজনের উপর বেশ শ্রদ্ধা আছে এবং দুজনেই পরস্পরের সঙ্গে আড্ডা দিতে এখনও ভালোবাসেন। গোড়ায় দুই বন্ধুতে একটু স্মৃতিচর্বণ করে গেল। পুরনো বন্ধুরা কে কেমন আছে, কে কোথায় ছিটকে পড়েছে, কার সঙ্গে হঠাৎ কার রাস্তায় দেখা হলো, এই সব কথা। তারপরেই আটারসন ওই বিস্বাদ বিষয়টা পারলেন। লেজেন্ড, তোমার কি মনে হয় না যে আমরা দুজনেই হেনরি জেকিলের পুরনো বন্ধু? সেই স্কুল থেকেই আমরা ওকে চিনি। আরে আমার তো তাই মনে হয়, কিন্তু হঠাৎ এ কথা কেন? সত্যি জেকিলের সঙ্গে আমার আজকাল দেখাই হয় না। আরে দুজনেই কাজে ব্যস্ত। তাই নাকি? আমার তো ধারণা ছিল তোমাদের দুজনের অন্তত একটা বিষয়ে সমান কৌতূহল ও আকর্ষণ আছে। আরে ছিল ছিল, আছে নয় ছিল, কিন্তু তুমি ক্রিয়াপদের ব্যবহারটা ভুল করেছো। কিন্তু কয়েক বছর হলো জেকিল কেমন যেন পাল্টে গেছে, বুঝলে? আবোল তাবোল ভাবে খেয়ালি হয়ে পড়েছে ভারী। আসলে গন্ডগোলটা ওর মনে। আমি অবশ্যই এখনো মাঝে মাঝে ছেলেবেলার কথা ভেবে ওর খোঁজ খবর নিই, কিন্তু ওর তো কোনো পাত্তাই পাওয়া যায় না। জেকিলের মাথায় কি সব অবৈজ্ঞানিক পরিকল্পনা খেলে বেড়ায়, কি বলবো। ও অবশ্যই ভাবে যে ওসব বিজ্ঞানের নতুন নতুন থিওরি। লেজিয়নের কথায় আটারসন কিঞ্চিত আশ্বস্ত হলেন। গোড়ায় ভেবেছিলেন জেকিল বুঝি অসৎ সঙ্গে পড়েছেন। এখন বুঝলেন যে লেজিয়নের বিরক্তির কারণ বিজ্ঞানের কোনো তত্ত্ব নিয়ে দুজনের মতভেদ। নিজে বিজ্ঞানের ছাত্র নন বলে আটারসন এমনকি মনে মনে হেসে ভাবলেন, ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। তা যাক। হ্যাঁ বুঝলে আটারসন, আর কিছু মাথা মুন্ডু নেই, সব আবোল তাবোল খেয়াল। আর বিজ্ঞানের কাঁধে সব আজগুবি তত্ত্ব চাপিয়ে দিলেই যেন হলো। দূর দূর, এখন দেখছি বিজ্ঞানে ওর কোনো মাথাই নেই, অথচ নামের পাশে কতগুলো লেজুর জুটিয়েছে দেখেছো? লেজিয়নকে সামলে নেবার জন্য একটু সময় দিয়ে আটারসন এবার আসল প্রশ্নটা করলেন। আচ্ছা, জেকিলের কোনো নতুন স্যাঙাতের সঙ্গে তোমার দেখা হয়েছে? কে এক হাইড? হাইড 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 না 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 তো। আর নাম শুনে তো বোধ হয় লুকিয়েই আছে চিরকাল। নামটা জিভের ডগায় নাড়াচাড়া করে লেজিয়ন নিজের রসিকতায় নিজেই হেসে উঠলেন। ওই তথ্যটা জেনেই আটারসন বাড়ি ফিরে এসে সে রাতে বিছানায় শুয়ে শুয়ে কেবল এপাশ ওপাশ করলেন। জেকিলের কোনো বন্ধুই দেখছি হাইডকে চিনে না। জেকিল এই ভুঁইফোড় লোকটাকে জোটালে কোত্থেকে? আসলে এনফিল্ডের কাছ থেকে হাইডের নৃশংস কীর্তির খবর শোনবার পর থেকেই ভারী অস্বস্তি বোধ করছিলেন আটারসন। এমনিতেই উইলটা দেখে তিনি আঁতকে উঠেছিলেন। তারপর এই ব্যাপার, যেন বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থেকে পুরো দৃশ্যটা দেখতে পেলেন আটারসন। রাতের শহরের ঠুলিয়াটা গ্যাসবাতিগুলো জ্বলছে, তারই মধ্যে হন হন করে হেঁটে চলেছে একটা অদ্ভুত লোক। ওভারকোট পরা, মাথার ফেল্ট হ্যাটটা ভুরু অবধি নামানো। তারপরেই আটারসন যেন দেখতে পেলেন এক ডাক্তারখানা থেকে ছুটে বেরিয়ে এলো একটি বাচ্চা মেয়ে। গ্যাসবাতির তলায় বাচ্চাটিকে দেখেই ঝাঁপিয়ে পড়ল সেই অমানসিক মানুষটি, পা দিয়ে মারাতে লাগলো তাকে। বাচ্চাটার আর্তনাদেও কিচ্ছু হলো না। কিংবা যেন দেখতে পেলেন নিজের বিছানায় পরম প্রশান্তিতে শুয়ে আছেন হেনরি জেকিল।
তার ছেলেবেলার বন্ধু। হঠাৎ যেন দরজা ফুঁড়ে উদয় হলো একটা লোক, পরনে ওভারকোট, ভুরু অবধি নামানো ফেল্ট হ্যাট। সে যেন নৃশংসভাবে ছিঁড়ে ফেলবে জেকিলকে। বারে বারে তার তন্দ্রা ছিঁড়ে ছিঁড়ে ওই দুটি দুঃস্বপ্ন বিষমভাবে হানা দিতে লাগল। কিছুতেই যেন এদের হাত থেকে নিষ্কৃতি নেই। সারা রাত্রি আর আটারসনের সে রাতে ঘুম হলো না। ক্রমে পাশের গির্জের ঘড়িতে ঢং ঢং করে সকালের ঘণ্টা বেজে গেল। কয়েকদিন পরেই খবরের কাগজে আবার একটি অমানুষিক নরহত্যার সংবাদ প্রকাশিত হল। সংবাদ নয়তো যেন ফেটে পড়া বোমা। আজ তো লন্ডনে খবরটা হুলস্থুল তুলে ফেললে। খবরের কাগজের রিপোর্ট থেকে জানা গেল যে স্যার ডানভার্স কেরু নামে একজন নিরীহ বৃদ্ধকে নাকি একটি দানবাকৃতি লোক নৃশংসভাবে হত্যা করেছে। লন্ডনের একখানা বিখ্যাত দৈনিকে ওই হত্যাকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষদর্শীর বিবরণও একটা বের হয়েছিল। ওই প্রত্যক্ষদর্শী হল একজন ঝি শ্রেণীর স্ত্রীলোক। খবরের কাগজের রিপোর্টার ও পুলিশের কাছে সে এক দীর্ঘ বিবৃতি দিয়েছিল। সে বলেছিল, সেদিন সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা পড়েছিল। আমি কাজ সেরে প্রায় ওই 9টার সময় বাড়িতে ফিরি। বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত প্রায় 10:30 বেজে যায়। আমি তখন জানলার পাশে আমার বিছানায় শুয়ে ঘুমোতে চেষ্টা করি, কিন্তু কিছুতেই ঘুম আসে না। আমি তখন উঠে জানলার সামনে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি। একটু অন্যমনস্কভাবেই তাকিয়েছিলাম। তখন অবশ্য কুয়াশার ঘোর আর তেমন ছিল না। হঠাৎ দেখতে পেলাম রাস্তা দিয়ে একজন বৃদ্ধ ভদ্র লোক চলেছেন। বৃদ্ধকে দেখেই আমি চিনতে পারি। তার নাম স্যার ডানভার্স কেরু। স্যার কেরু দেখলাম অন্যমনস্কভাবে পথ দিয়ে চলছেন। এই সময় আরেকটি লোককে আমি আসতে দেখি সেই পথেই। আর দ্বিতীয় লোকটি স্যার কেরুর উল্টো দিক থেকে আসছিল। তার হাতে ছিল একখানা মোটা বেতের লাঠি। লোকটা স্যার কেরুর সামনাসামনি হতেই স্যার কেরু তার মুখের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন। তারপরে না একটা ভয়ানক ব্যাপার ঘটলো। সেই লাঠি হাতে লোকটা তখন স্যার কেরুকে দমাদম পিটতে লাগলো। আর স্যার কেরু প্রাণ ভয়ে চিৎকার করতে লাগলেন। এই সময় সেই লোকটা লাঠি ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়লো স্যার কেরুর ওপর। তারপর 2 হাত দিয়ে তার কণ্ঠনালী চেপে ধরে মুখ দিয়ে একটা সেই অমানসিক শব্দ করতে লাগলো। রাস্তায় তো তখন কোনো লোক ছিল না। একটু পরে স্যার কেরু নিস্তব্ধ হয়ে গেলেন। সেই লোকটা তখন তাকে ছেড়ে দিয়ে লাঠিখানা তুলে নিয়ে দ্রুত পদে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করলেন। রীতিমতো ছুটছিলেন। একটু এগিয়ে সে বাঁ দিকের গলির ভিতর ঢুকে পড়ল। আর লোকটা গলির মধ্যে ঢোকবার সময় আমি তার মুখটা দেখতে পাই। সে এক ভয়ানক মুখ। মানুষের মুখ যে এত কদাকার হয় আমি তা ধারণাও করতে পারিনি। তার সেই ভয়াবহ মুখটা দেখে আমি তো ভয়ে অজ্ঞান হয়ে পড়ি। তারপর জ্ঞান হলে দেখি
রাস্তায় অনেক পুলিশ জমা হয়েছে। আমার তখন মনে হয় যে পুলিশের কাছে সব কথা আমার এক্ষুনি খুলে বলা দরকার। আর এই কথাটা ভেবেই আমি সেখানে গিয়ে পুলিশের কাছে সব কথা খুলে বলি। খবরের কাগজের এই রিপোর্টটা পড়ে মিস্টার এনফিল্ডের মনে হলো যে এটাও নিশ্চয়ই হাইডেরই কাজ। তার আরও মনে হলো যে নাগরিক হিসেবে এখন তার কর্তব্য হচ্ছে পুলিশের সাহায্য করা। এই সব কথা চিন্তা করে তিনি সোজা চলে গেলেন স্কটল্যান্ড ইয়ার্ডে, অর্থাৎ পুলিশের হেড অফিসে। সেখানেও একজন ইন্সপেক্টরের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। তিনি তখন সেই ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে হাইড সম্বন্ধে যা জানেন সব কথা খুলে বললেন। সব শুনে ইন্সপেক্টর বললেন, কিন্তু স্যার, কেরুর মামলাটা তো আমাদের হাতে নেই। আপনি যদি দয়া করে লোকাল থানার ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেন তাহলে খুব ভালো হয় স্যার। আমি বরং তাকে টেলিফোন করে দিচ্ছে যাতে আপনি না যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন। এই বলেই ইন্সপেক্টর টেলিফোনের রিসিভার তুলে স্যার কেরু যে জায়গায় নিহত হয়েছেন সেখানকার থানার ইন্সপেক্টরকে টেলিফোনে মিস্টার এনফিল্ডের কথা বলে দিলেন। এর ঘণ্টাখানেক পরেই মিস্টার এনফিল্ড সেই থানায় উপস্থিত হয়ে নিজের পরিচয় দিতেই থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর তাকে খাতির করে বসিয়ে সব কথা জেনে নিলেন। মিস্টার এনফিল্ডের মুখ থেকে মিস্টার হাইডের চেহারার বর্ণনা শুনে তার মনে হলো যে স্যার কেরুর হত্যাকারীও নিশ্চয়ই ওই লোকটাই। তিনি তখন আর কাল বিলম্ব না করে মিস্টার এনফিল্ডকে সঙ্গে করে সোহো পল্লীতে অবস্থিত মিস্টার হাইডের সেই বাড়িতে হাজির হলেন। সৌভাগ্যবশত সেদিন দরজায় তালা বন্ধ ছিল না। ইন্সপেক্টর দরজায় ঘা মারতেই এক বৃদ্ধা স্ত্রীলোক দরজাটা খুলে দিয়ে জিজ্ঞেস করলে, কাকে চান আপনারা? এটা কি মিস্টার হাইডের বাড়ি? হ্যাঁ, মিস্টার হাইডেরই বাড়ি এটা, কিন্তু তিনি তো এখন বাড়িতে নেই। কাল অনেক রাতে ফিরেছিলেন এবং ভোর হবার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছেন। আচ্ছা, তিনি কি রোজই এরকম গভীর রাত্রে আসেন? রোজ না হলেও প্রায়ই বলতে পারেন। তার স্বভাবটা একটু বিদঘুটে রকমের। তো কিরকম? দেখুন, কি রকম তা আমার পক্ষে বলা মুশকিল। তিনি যে কখন আসবেন তা আমি বলতে পারি না। আমি এমনও দেখেছি যে 15-20 দিন পরে হঠাৎ একদিন তিনি এসে হাজির হন। এই ধরুন না কালকের কথা, গত 15 দিনের মধ্যে কালকের দিনটি তিনি শুধু বাড়িতে ছিলেন। আমি এই বাড়ি খানা তল্লাশি করব। কিছু মনে করবেন না, বাড়িতে কাউকে ঢুকতে দিতে নিষেধ আছে মালিকের। থামুন, ওসব নিষেধ টিষেধ পুলিশের বেলায় নয়, বুঝলেন? খুনি আসামি বলে যখন তাকে সন্দেহ করছি তখন তল্লাশি আমি করবই। কি বলছেন? খুনি আসামি মিস্টার হাইট খুন করেছেন? ও মা গো, কাকে, কবে, কোথায়? সেই খবরে তোমার দরকার নেই, বুঝলে? সেই খবরে তোমার কোনো দরকার নেই। এবার পথ ছাড়ো, আমি বাড়িতে ঢুকবো। পুলিশ ইন্সপেক্টরের কথায় ঘাবড়ে গিয়ে বৃদ্ধা সরে দাঁড়ালো। ইন্সপেক্টর তখন মিস্টার এনফিল্ডকে সঙ্গে করে সেই বাড়ির মধ্যে ঢুকে খানা তল্লাশি শুরু করলেন। সেই বৃদ্ধা স্ত্রীলোকটি ছাড়া বাড়িতে আর কোনো দ্বিতীয় প্রাণীর দেখা পাওয়া গেল না। বাড়ির মধ্যে দুখানা ঘর বেশ সাজানো গোছানো দেখা গেল। বৃদ্ধার কাছে জানা গেল যে মিস্টার হাইড ওই দুখানা ঘরে থাকেন।
ওই ঘর দুখানায় যেসব আসবাবপত্র ছিল সেগুলো বেশ দামি। দেওয়ালে কয়েকখানা সুদৃশ্য ছবিও টাঙানো ছিল। ঘরের জিনিসপত্র দেখা গেল এলোমেলোভাবে ছড়ানো। মনে হয় কেউ যেন তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিদেশে চলে গেছে। এই রকম অবস্থা। জামা, জুতো, প্যান্ট ইত্যাদি ঘরের মেঝে স্তূপাকার হয়ে আছে। টেবিলের ড্রয়ারগুলি খোলা। এক কোণে কতগুলো কাগজ পোড়ানো হয়েছে, তার ছাই। ওই পোড়া কাগজের ছাইয়ের ভিতর থেকে ইন্সপেক্টর একখানা চেক বইয়ের কাউন্টার পার্ট টেনে বার করলেন। চেকগুলো পুড়ে গেলেও তার কাউন্টার পার্টের দিকটা পড়েনি। ওই কাউন্টার পার্ট থেকে ব্যাংকের নাম জেনে নিয়ে ইন্সপেক্টর তখন ছুটলেন সেই ব্যাংকে। সেখানে খবর পাওয়া গেল যে মিস্টার হাইডের নামে যে টাকা জমা ছিল তার বেশিরভাগ টাকাই গতকাল তুলে নেওয়া হয়েছে। ব্যাংকে তখন মিনিমাম ব্যালেন্সও নেই। এই ব্যাপারে ইন্সপেক্টর মনে মনে দমে গেলেও মুখে বড়াই করতে ছাড়লেন না। মিস্টার এনফিল্ডকে শুনিয়ে শুনিয়ে তিনি বললেন, আসামিকে আমি কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করব, এটা আপনি দেখে নেবেন।